টানা বৃষ্টিতে হাওড় অঞ্চলে তলিয়ে গেছে হাজার হাজার একর জমির পাকা ধান। খাগড়াছড়িতে কালবৈশাখীর তাণ্ডবে বোরো ধানের ব্যাপক ক্ষতি। তিন দশকে মেগা প্রকল্পের নামে ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা। দুঃখ শেষ হয়নি চট্টগ্রাম নগরের। বৃষ্টি হলেই জলাবদ্ধতার করাল গ্রাস। হামের বিস্তারের উদ্বেগের মধ্যেই ছড়াচ্ছে ছোঁয়াচে রোগ চিকেন পক্স। শিশু থেকে বুড়ো অনেকেই হচ্ছেন আক্রান্ত। ঢাকা মেডিকেলে ভুল চিকিৎসায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ৩.৫ বছরের শিশু। ভুল জায়গায় কুকুরের ভ্যাকসিন দেয় এমন পরিণতি অভিযোগ পরিবারের। বাংলাদেশের সংসদে নারী কম নির্বাচিত হওয়া বৈশ্বিক মানদণ্ডে উদ্বেগজনক। ডিবিসি নিউজকে ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক। এবং পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৯২%-এরও বেশি। অধিকাংশ বুথ ফেরত জরিপে তৃণমূলের তুলনায় এগিয়ে বিজেপি। বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড় অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে ডুবেছে হাওড়ের হাজারো একর জমির পাকা ধান। বিপদসীমার উপরে বইছে ভোগাই, কংস, উবদাখালী, মনু, সোমেশ্বরী ও মগরা নদী। সুনামগঞ্জে পাহাড়ি নদী সহ ছোট বড় ৯৭টি নদীর পানি বেড়েছে। অপরিকল্পিত বাঁধের কারণে জলাবদ্ধতায় পড়েছে ১৯৯টি ছোট বড় হাওর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, মধ্যনগরের অ্যারনবিল এবং জিনারিয়া বাঁধ ভেঙে হাওরে ঢুকেছে পানি। চোখের সামনে হাজার হাজার একর জমির পাকা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। আধা পাকা ফসল কেটে নিচ্ছেন অনেকেই। রোদ না থাকায় কাটা ধান শুকাতে না পেরে খোলাই নষ্ট হচ্ছে। পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিপাতে পানি বেড়েছে নেত্রকোনার হাওড় অঞ্চলে। এতে নষ্ট হচ্ছে বড় ফসল। একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। কিশোরগঞ্জে তলিয়ে গেছে ৫,০০০ হেক্টর বোরো ধানের জমি। ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ইটনা উপজেলায়। এদিকে কমেছে মৌলভীবাজারের পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আজকে সারা হাওরে পানিটা তলিয়ে গেছে। টানা ৩ দিন বৃষ্টির কারণে ধান সব খাবারে তলিয়ে গেছে। প্রায় ৩৫ থেকে ৪০,০০০ টাকা কষ্ট। এখন তো আমরা জমি তোলার মতো কোনো ব্যবস্থা নেই। জমি কাটাইতে গিয়ে যে পয়সা লাগবে আমার ধানের চেয়ে বেশি খরচ হয়ে যাবে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর হাওড় অঞ্চল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সবশেষ নানা খবরাখবর। প্রত্যুষ, আবহাওয়া কর্মকর্তারা কি বলছেন? এই অবস্থার কতদিন চলতে পারে এবং কৃষকদের সহায়তা এখন পর্যন্ত প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? রঞ্জন, আমি এখন যে হাওরটায় দাঁড়িয়েছি সেটি হচ্ছে খরচার হাওর। তো সুনামগঞ্জের অন্যান্য হাওরের মতো খরচার হাওরও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এখনও শেষ পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন যারা রয়েছেন কৃষকরা শ্রমিকদের নিয়ে ধান তোলার। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আসলে ধান তোলার যে যুদ্ধ, সেই যুদ্ধটি তারা চালাচ্ছেন। এর কারণটি হচ্ছে কোথাও কোমর পানি, কোথাও বুক পানি এবং কোথাও আসলে বেশ নিচু যে জায়গাগুলো সেগুলো থেকে ডুব দিয়ে পানি নিচ থেকে ধান কেটে তুলছেন। এবং এতে যে সমস্যাটি হচ্ছে, যে ধানগুলো তলিয়ে গেছে সেগুলো শেষ হয়ে গেছে, আর যেগুলো আসলে তুলতে পারছেন এর মধ্যেও অধিকাংশ ধান তারা যেটি বলছেন, তারা খলা বা যে উঁচু জায়গায় যেখানে ধানগুলো মাড়াই করেন সেই জায়গাতে রাখছেন, স্তূপ করে রাখা রয়েছে। তবে এই মুহূর্তে একটু রোদের আভাস দেখা যাচ্ছে, কিন্তু এর আগের কয়েকটা দিন কিন্তু রোদ ছিল না। এই রোদ না থাকার কারণে সেই তোলা ধানগুলো কিন্তু, আধা কাঁচা ধানগুলো কিন্তু তারা রোদে শুকাতে পারেননি, সেগুলোতেও কিন্তু পচন ধরেছে বা নষ্ট হয়ে গেছে অনেক বড় একটা অংশ। তো এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরেকটি হচ্ছে তড়িঘড়ি করে শ্রমিক পাওয়ার, ধান কাটার যে শ্রমিক, সেটা কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষক বা গৃহস্থরা। ১,০০০ থেকে ১৫০০ টাকা রোজে তারা শ্রমিক জোগাড় করতে চাইছেন, কিন্তু সেটিও পুরোপুরি তারা পাচ্ছেন না। তো সবকিছু মিলিয়ে সুনামগঞ্জের বেশ বড় হাওড় অঞ্চলে বড় একটা অংশ এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি যেমনটি বলছিলেন। আর এর পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে ২-১ দিনের মধ্যে পরিস্থিতি আসলে রোদ কিংবা স্বাভাবিক পরিস্থিতি হতে পারে, ভারী বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে এতে যে ক্ষতি হয়েছে
সেটি পুষিয়ে নেওয়া কিন্তু কৃষকদের জন্য একটু কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কৃষকরা যে বিষয়টি বলছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি জানিয়েছেন যে হাওর অঞ্চলের মানুষজনকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কয়েক মাস সহায়তা দেওয়া হবে, সেই প্রক্রিয়াটি যেন শুরু হয় এবং সেটি যেন তারা আসলে পান, প্রকৃত কৃষকরা যাতে পান। কারণ তারা অনেকেই অনেক ঋণ করে সুদ করে টাকা এনে তারা কিন্তু এই কৃষিতে তারা সেই টাকাটা বিনিয়োগ করেছেন এবং যে কারণে তারা আসলে এখন হতাশ হয়ে পড়েছেন। তো এখন পর্যন্ত আসলে মধ্যনগরের যে প্রত্যন্ত অঞ্চল সেই জায়গার পরিস্থিতি কিন্তু বেশি খারাপ, সেটি একেবারেই নিচু এলাকা এবং বলা যায় যে বলা যায় সাধারণ যোগাযোগ বিচ্ছিন্ন একেবারেই হয়ে পড়ছে সেই জায়গাগুলো, সেগুলো রাস্তার বাঁধগুলো। আর এই পরিস্থিতির পেছনে বলা হচ্ছে যে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের যে বিষয়টি গেল কয়েক বছর ধরে, সেই বিষয়টি কিন্তু এর জন্য অনেকাংশেই দায়ী। আর হঠাৎ করেই প্রাকৃতিক দুর্যোগটা নেমে আসায়, অর্থাৎ কৃষকরা বলছিলেন যে তারা একেবারে শেষ প্রান্তে, প্রস্তুতির শেষ প্রান্তে চলে এসেছিলেন, হয়তো আরও সপ্তাহখানেক সময় পেলে তারা এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারতেন, অর্থাৎ তারা বড় একটি অংশ ধান তারা তুলে ফেলতে পারতেন। কিন্তু হঠাৎই এই প্রাকৃতিক দুর্যোগ এসে আসলে তাদের স্বপ্নে বলা যায় যে একটা বাঁধ সেধেছে, এখন তারা দিশেহারা হয়ে পড়ছে। তবে যদি সরকার প্রতিশ্রুত যে সহায়তা, যেটি বলেছেন প্রধানমন্ত্রী, যে আশ্বাস দিয়েছেন, সেটি যদি একদম উপযুক্ত জায়গায় সময় মতো পৌঁছে যায়, তাহলে হয়তো এই সংকট থেকে তারা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। এবং আবহাওয়া যদি আগামী কয়েকদিন একটু অনুকূলে থাকে, তাহলে যে ধানগুলো তারা তুলছেন সেগুলোর কিছু একটা অংশ বা বড় একটা অংশই তারা সেগুলো শুকিয়ে তারা সেগুলো আসলে প্রস্তুত করতে পারবেন। এই হচ্ছে সুনামগঞ্জের হাওর অঞ্চলের পরিস্থিতি। রঞ্জন, প্রত্যুষ আপনাকে ধন্যবাদ। এদিকে খাগড়াছড়িতে কালবৈশাখীর তাণ্ডব ও টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হেলে পড়েছে আধা পাকা ও পাকা ধান, বৃষ্টিতে ব্যাহত হচ্ছে ধান কাটা, মাড়াইও। টানা বৃষ্টিতে ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষক। পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বৈশাখের ঝোড়ো হাওয়ায় হেলে পড়ে নষ্ট হয়েছে ধান। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়েছে কৃষকের স্বপ্ন। দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলার নিচু জমি বেশি ক্ষতিগ্রস্ত। এর মধ্যে দীঘিনালার মেরং এলাকায় নিম্ন এলাকার জমি পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে একদিকে মাঠের ধান নষ্ট হয়েছে, অন্যদিকে তলিয়েছে কেটে রাখা ফসলও। ধান তুফানের জুবিন সব পুড়ে গেছে। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা কৃষক। টানা বৃষ্টিতে ধান কাটা ও মাড়াইও পেতে হচ্ছে বেগ। দিন মজুরি ডবল খরচ, 1.5 মতো কাটছে, এগুলো সবগুলো তো ভিজে গেছে। তুফানের সব বেড়ে গেছে, আবার পানি ডুবে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই দুর্যোগে জেলায় 221 হেক্টর জমির পাকা ধান, 63 হেক্টর জমির সবজি এবং 548 হেক্টর জমির ফল বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল এবং আজকে বৃষ্টির কারণে আমাদের প্রায় এই 221 হেক্টর জমি প্রাথমিকভাবে নিমজ্জিত হয়েছে বিভিন্ন উপজেলায়। এই শীতকালীন সবজি, গ্রীষ্মকালীন সবজি 63 হেক্টর মতো এটা আক্রান্ত হয়েছে। তারপর কিছু ফল বাগান কালবৈশাখী বলে আক্রান্ত হয়েছে। প্রকৃতির বিরূপ আচরণে শুধু ধান নয়, ভেসে গেছে খাগড়াছড়ির হাজারো কৃষকের স্বপ্ন। সরকারি সহায়তার দাবি প্রান্তিক কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে বজ্রপাতে একদিনে 15 জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে 4 জন সহ 9 জেলায় ঘটেছে এসব প্রাণহানি। রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নে বজ্রপাতে এক পিতার মৃত্যু হয়। এ সময় তার কোলে থাকা 3.5 বছরের মেয়ে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। অন্যদিকে বজ্রপাতে পটুয়াখালীতে প্রাণ গেছে 4 জনের। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে তাদের মৃত্যু হয়। এছাড়া জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম মিয়া এবং সড়কের নির্মাণ কাজ করার সময় সাগর ইসলাম নামে 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। বরগুনার আমতলী এবং পাথরঘাটায় বজ্রপাতে 2 জনের প্রাণ গেছে। আর ময়মনসিংহ আর শেরপুরে মৃত্যু হয়েছে আরও 2 জনের। পিরোজপুরেও বজ্রপাতে মারা গেছেন 2 জন। এছাড়া রংপুরে বাড়ির পাশে রান্নার কাঠ সংগ্রহ করতে গেলে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু হয়। গেল 3 দিনে দেশে বজ্রপাতে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। হামের বিস্তারের পাশাপাশি ঋতু বদলের এই সময়ে উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে ছোঁয়াচে রোগ, চিকেন পক্স বা জল বসন্ত। শিশু থেকে বুড়ো অনেকেই আক্রান্ত হচ্ছেন এই রোগে। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে রোগীর, যা রীতিমতো উদ্বেগের বলেই মনে করছেন চিকিৎসকরা। 1
মাস বয়সের আয়ান, মায়ের পর চিকেন পক্সে আক্রান্ত সে। অবস্থা খারাপ দেখে তাকে যশোর থেকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে এসেছেন অভিভাবকেরা। ছোট ছোট যে পানির ঋষির মতন উঠছে, ওঠার পরেই তো বুঝছে এটা পক্স। ছোট বাচ্চা তো, জন্য কেউ রিস্ক নিয়নি, আমাদের ঢাকায় পাঠিয়ে দিছে। শুধু শিশু নয়, প্রাপ্ত বয়স্করাও আক্রান্ত হচ্ছেন পক্সে। 15 বছরের নাহিদকে নিয়ে মুন্সিগঞ্জ থেকে এসেছেন তার মা। এদিকে 45 বছরের গোপালগঞ্জের দিলারা বেগমও চিকিৎসা নিচ্ছেন একই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। বাসায় 2-3 দিন ছিল, মানে বাসায় তাৎক্ষণিকভাবে যেটা করার ওটা করছিলাম। তারপরে দেখলাম যে না, বাড়তেছে, তো বাড়ার পরে আমরা ছলিমুল্লাতে নিয়ে গেছিলাম। ওনার পক্স উঠছে 2-1টা, তখন চুলকানি ছিল। ওনারা নিয়ে গোপালগঞ্জ গেছি, ওখান থেকে বলছে ঢাকা যান। ঢাকা এসে পরে দিয়েছি পিজি হাসপাতাল। সাধারণত জানুয়ারি থেকে মে মাসে অন্য আরও একাধিক অসুখের সঙ্গে হাম, চিকেন পক্স বা জলবসন্ত হানা দেওয়ার সময়। হাসপাতালটিতে চলতি মাসে চিকেন পক্সের 68 জন রোগী চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা বলছেন, সামান্য জ্বর, মাথা ব্যথা ও শরীরে গুটি গুটি উঠলে চিকেন পক্স হয়েছে বলে ধরে নেওয়া হয়। মূলত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই রোগের প্রকোপ বেশি থাকে। এটি সাধারণত শ্বাসনালীর সংক্রমণের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং প্রবেশ করে আমাদের স্কিনে র্যাশ তৈরি করে। আমাদের হাসপাতালে প্রতি বছর প্রায় 400 থেকে 500 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেয়। কিছু কিছু প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেও চিকেন পক্স হয় এবং প্রাপ্তবয়স্ক মানুষের জটিলতা হওয়ার জন্য উচ্চ ঝুঁকিতে থাকে। যে সকল জটিলতা নিয়ে আমাদের কাছে ভর্তি হয়, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে যে শ্বাসনালীর সংক্রমণ। সরকারের টিকাদান কর্মসূচির কারণে ধীরে ধীরে হামের রোগী যেমন কমছে, তেমনি কমছে জটিলতা। পাশাপাশি চিকেন পক্সের রোগী বাড়তে শুরু করেছে। হাম তো আউটব্রেক হঠাৎ করে হলো, সিভিয়ারিটিটা কমেছে, কিন্তু একবারে যে প্রাদুর্ভাব কমে গিয়েছে ওইটা না। কিন্তু এই ওয়েদারটাই চিকেন পক্সের সময় আমাদের এখানটাই ভর্তি ছিল 17, 18, 20, 22 জনের মতো, এখন আছে 14 জন। রোগটি সচরাচর না হওয়ায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ভ্যাকসিনেশন কার্যক্রম হাতে নেয়নি সরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 3.5 বছরের এক শিশু। আদরের সন্তানের সংকটাপন্ন অবস্থায় পাগল প্রায় বাবা মা। সংক্রামক বিশেষজ্ঞরা বলছেন, ভুল জায়গায় কুকুরের ভ্যাকসিন দেয়ায় শিশুটির অবস্থার অবনতি হয়। মায়ের অভিযোগ, ভ্যাকসিন দেওয়ার পর তার সন্তানের অবস্থা খারাপ হলে দেয়া হয় ঘুমের ওষুধ। এরপর আর চোখ মেলেনি শিশুটি বর্তমানে রয়েছে সংক্রমণ ব্যাধি হাসপাতালের আইসিইউতে। সবাই জানে তাদের সুস্থ সন্তান নিয়ে থাকতে পারে, এরকম অকাল মৃত্যু। যান্ত্রিক নগরে এই আর্তনাদ এক অসহায় মায়ের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার নারী ছেঁড়া ধন। উনি ভুল করলেও ক্ষত স্থানে না দিয়ে মাজাই দিছে। তারা যদি না পড়তো, আমার শেষ পর্যায়ে এখানে এসে আমার রেফার করছে সংক্রমণ ব্যাধি হাসপাতালে, আমার শুরু থেকে বলতো সন্তানের কষ্ট কেউ ভাগ দেয় না। 4 মার্চ নারায়ণগঞ্জ থেকে শিশু আব্দুর রহমানকে কুকুরের কামড়ের ভ্যাকসিন দিতে ঢাকা মেডিকেলে নিয়ে যায় পরিবার। শিশুটিকে ভ্যাকসিন প্রয়োগ করেন দায়িত্বরত চিকিৎসক। পরিবারের অভিযোগ, ভ্যাকসিন দেবার পর থেকেই সন্তানের অবস্থা খারাপ হতে থাকে। বেশি অবনতি হলে 28 মার্চ আবারও ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দেওয়া হয় ঘুমের ওষুধ। এরপর আর চোখ মেলেনি শিশুটি। জ্বরের থেকে ওর চোখ মনি 2টা সাইড হয়ে যায়, ও ক্লিয়ার মধ্যে দেখতে পারতেছে না। তো এমআরআই করার সময় উনি একটা ভ্যাকসিন দিল ঘুমের। ওই ভ্যাকসিনে এই যে ঘুম দিয়েছে আজকে প্রায় 1 মাস। সুস্থ সবল বাচ্চাটা। পরে শিশুটিকে মহাখালী সংক্রমণবেদী হাসপাতালে ভর্তি করেন তারা। চিকিৎসক বলছেন, ক্ষত স্থানে ভ্যাকসিন প্রয়োগের নিয়ম থাকলেও তা মানা হয়নি। বাচ্চার মা বাবার এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করতে পারতেছি না, কারণ আপনি রেকর্ডগুলি খুলে দেখবেন, একটা বাচ্চাকে যখন ক্যাটাগরি 3 বাইট হয় এবং যখন মুখের কাছে বাইট হয় তখন তো এটা ব্রেনের আরও কাছাকাছি, তখন তাকে এমনি যে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের পাশাপাশি আরআইজিও দিতে হবে। এবং আরআইজিটা দিতে হবে কোথায়? ওই যেখানে কামড় দিচ্ছে সেই জায়গায়। ওকে এখানে কোনো ইনজেকশন দেওয়াই হয় নাই, এটা প্রমাণ আছে। ভুলভাবে ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উড়িয়ে দেননি ঢাকা মেডিকেলের এই চিকিৎসক। জানালেন, খতিয়ে দেখবেন বিষয়টি। এবং কিছু ভুল এমন হতে পারে যেটার জন্য হয়তো রোগীর ভোগান্তি হচ্ছে, বাট সে আলটিমেটলি সুস্থ হচ্ছে, সেটাও অ্যাকসেপ্টেবল। কিন্তু কিছু আছে অজ্ঞতা, যেটা মানুষের জীবন হানির কারণ হয়ে দাঁড়ায়। আমি বলবো অবশ্যই এই ব্যাপারটায় আমাদের
অ্যাড্রেস করা উচিত এবং এটা যাতে ভবিষ্যতে আর না হয় আমরা কখনোই কামনা করি না যে এরকম কিছু হোক। অভিযুক্ত চিকিৎসকের বিষয়ে অভিযোগ পেলে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়ার কথা জানান বিএমডিসি। এখন পর্যন্ত এটার কোনো পাই নাই। আমরা যদি আমাদেরকে সিভিল সার্জন অফিস অথবা আমাদেরকে যদি সরকার থেকে কোনো তদন্ত কমিটি করে সেটা রিপোর্ট সহ আসে আমাদের কাছে, সেখানে আসলে আমাদের এন্ট্রি করে আমরা আমাদের প্রথাগতভাবে যেভাবে নিয়ম আছে সেভাবে এগিয়ে যাব। মার্চের শুরুর দিকে ঘরের বাইরে খেলতে গিয়ে কুকুরের কামড়ে আক্রান্ত হয় শিশু আব্দুর রহমান। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে গেল 3 দশকে 5 জন মেয়র ও সিডিএ চেয়ারম্যান এসেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন আর রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করেছেন হাজার হাজার কোটি টাকা। কিন্তু সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় নগরী, অরক্ষিত নালায় পড়ে প্রাণ যায় সাধারণ মানুষের। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রকল্পের ত্রুটি থাকায় সহজেই মিলবে না সুফল, আর সিডিএর ব্যর্থতাকে দুষছেন মেয়র। চট্টগ্রাম ও জলাবদ্ধতা এ যেন এক অবিচ্ছেদ্য বন্ধন। গত ৩০ বছরে চট্টগ্রামের মসনদে বসেছেন 5 জন মেয়র। মহিউদ্দিন চৌধুরী থেকে শুরু করে মঞ্জুর আলম, আজম ও নাসির থেকে রেজাউল করিম, সবাই দিয়েছেন আশ্বাস। সাথে ছিলেন সিডিএ চেয়ারম্যানরাও। কিন্তু 3 দশক পেরিয়েও জলজট কাটেনি, বরং বেড়েছে জনভোগান্তি। জলাবদ্ধতা নিরসনে 4টি মেগা প্রকল্প চলছে, যার মোট বাজেট 14,370 কোটি টাকা। সিডিএর মেগা প্রকল্পের ব্যয় 5,616 কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে 8,626 কোটিতে। অন্যদিকে 2011 সালের 326 কোটির বারুইপাড়া খাল প্রকল্প এখন 1,362 কোটি টাকার বোঝা। গত বছর যেটা হয়েছিল তার থেকে এই বছর আরো খারাপ মানে মারাত্মক। এর থেকে আর ভালো মানে বেশি খারাপ হতে পারে না। সংস্কার করার জন্য যে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধগুলি তোলা হয় নাই, যার কারণে পানি ওভারলোড হয়ে গেছে, যায় নাই। গভীরভাবে মনে হয় আমাদের মনে চিন্তা করতে হবে, কেন পানি উঠতেছে, কি কারণে উঠতেছে, মানে কাজ হচ্ছে তারপর কেন পানি উঠতেছে। ব্যয় বৃদ্ধির ঘোড়দৌড়ে মেগা প্রকল্পের খরচ বেড়েছে 3,000 কোটি টাকার বেশি। অভিযোগ আছে জমি অধিগ্রহণ আর বারবার নকশা পরিবর্তনের কারণেই খরচ হয়েছে সিংহভাগ অর্থ। এমন উন্নয়নযজ্ঞের আড়ালে লুকিয়ে আছে স্বজন হারানোদের দীর্ঘশ্বাস। গত 4 বছরে উন্মুক্ত নালা আর খালে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। এদিকে সিডিএর 2টি প্রকল্পের কাজ নিয়ে অসন্তুষ্ট মেয়র। তার দাবি, সিটি কর্পোরেশনের কাজ দেওয়া হয়েছে সিডিএকে। এখনো আমাদেরকে যে গালি দিচ্ছে, এগুলো তো আমাদের প্রজেক্ট না, টাকাটা তো সব তাদেরকে অ্যালোকেটেড করা হয়েছে। আপনারা জানেন যে মেয়রকে পছন্দ করেনি, উনি সিডিএর চেয়ারম্যানকে জোর করে এই প্রজেক্টটা দিয়েছে। মেয়ের শেষের দিকে অথবা জুনের 1 থেকে নভেম্বর পর্যন্ত 6 মাস আমরা ইনশাল্লাহ সেখানে কামিয়াব লাভ করতে পারবো। জনগণের ট্যাক্সের অর্থ কি তবে জলেই গেল? এমন প্রশ্নে নগর পরিকল্পনাবিদরা বলছেন জলাবদ্ধতা নিরসনের প্রকল্পগুলো শুরু থেকেই ত্রুটিপূর্ণ। একটি 2 বছরের প্রকল্প অর্ধযুগেরও বেশি পার হওয়ার পর শেষ হয়নি। এটা কি ধরনের প্রজেক্ট প্ল্যানিং? কোনো ফিজিবিলিটি স্টাডি ছাড়া, মানে বানোয়াট ফিজিবিলিটি স্টাডি দিয়ে ঢাকার একটি কনসাল্টিং ফার্মে বসে যেন তেনভাবে এই প্রকল্পটি ডিপিপি তৈরি করে একনেকে পাঠিয়ে এটা অনুমোদন করে নেওয়া হয়েছে, যার কারণে শুরু থেকেই এটি ত্রুটিপূর্ণ ছিল। সম্প্রতি 2 দিনের বৃষ্টিতে বর্ষার আগেই ডুবেছে নগরের বেশ কয়েকটি এলাকা। যদিও বিগত সময়ের চেয়ে পরিস্থিতি উন্নতির দাবি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ চেয়ারম্যানের। গত সরকারের আমলে আবার সিডিএ নিয়ে আসছিল কাজটা এক্সিকিউট করার জন্য। সিডিএ যে কাজ খারাপ হচ্ছে সেটা না, সিডিএ তো সেনাবাহিনী মিলছে, কাজটা প্ল্যান মতোই হচ্ছে। এই বছর আপনারা গত বছর যা পাইছেন তার থেকে অনেক বেটার অবস্থা পাবেন। বছর যায়, মেয়াদ বাড়ে প্রকল্পে, সেই সাথে দীর্ঘ হয় খরচের খতিয়ান। বন্দরনগরীর বাসিন্দাদের প্রশ্ন, আর কত টাকা ঢাললে রাজপথের পানি নামবে, আর কত প্রাণ গেলে নিরাপদ হবে শহর? মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের সংসদ নির্বাচনে নারী প্রতিনিধি কম থাকার বিষয়টিকে বৈশ্বিক মানদণ্ডে উদ্বেগজনক মনে করেন ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স ইজাবস। জানান, এনার্জি পলিসি ও অভিবাসন বিষয়ে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় ইইউ। ঢাকা ওয়াশিংটন সম্পর্কের বিষয়ে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস রেখে আইনের শাসন মেনে পারস্পরিক সম্পর্ক রাখার নীতিতে বিশ্বাসী ইইউ। ডিবিসি নিউজকে এসব কথাই বলেছেন ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ বিতর্ক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের রিপোর্ট নিয়ে ডিবিসি নিউজের মুখোমুখি ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক।
তিনি বলেন, সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হলেও এবার খুব কম সংখ্যক নারী অংশ নেন ভোটে, যা আন্তর্জাতিক মানদণ্ডে উদ্বেগজনক। এই নির্বাচনে 60% ভোটার ভোট দিয়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় স্বচ্ছ নির্বাচন বলা যায়। তবে প্রার্থীদের আর্থিক সচ্ছলতা ও রাজনৈতিক দলে লৈঙ্গিক বৈষম্য নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার ক্ষেত্রে প্রভাব ফেলে। এটা বৈষয়িক মান অনুযায়ী উদ্বেগের। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নিয়োগ বিতর্ক নিয়েও কথা বলেন ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক। কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত হলে তা নিয়ে প্রশ্ন তুলতে পারে বাংলাদেশের সুশীল সমাজ ও গণমাধ্যম। তবে এখন যেহেতু নির্বাচিত সরকার আছে, তারা দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেবে, এমনটাই মনে করে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করবে বাংলাদেশের সরকার। ইইউর কাছে যেটা গুরুত্বপূর্ণ তা হলো সমমনা অংশীদারিত্ব। গণতন্ত্রে বিশ্বাস রেখে আইনের শাসন মেনে পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার নীতিতে বিশ্বাসী ইউরোপীয় ইউনিয়ন। এনার্জি পলিসি, অভিবাসন নীতির মতো জায়গায় আমরা বাংলাদেশের সাথে অংশীদারিত্ব চাই। ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে উল্লেখ করে ইভার্স ইজাবস বলেন, সমমনা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে ইইউ। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পাশে শিল্পাঞ্চল আশুলিয়া, যেখানে প্রায়শই ঘটছে গুলির ঘটনা। কখনো ঝুট ব্যবসার দখল, কখনো বা মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই চলছে ধাওয়া পাল্টা ধাওয়া, ঘটছে মৃত্যুর ঘটনাও। দিনে দুপুরে সন্ত্রাসীদের এমন তাণ্ডবে স্থানীয়রা আতঙ্কিত। পরিস্থিতি উন্নয়নে তাই সমন্বিত উদ্যোগের কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। আশুলিয়ার কান্দাইল রাজাবাদশার মোড়ে গুলির এই ঘটনা গেল 7 এপ্রিলের। তদন্তে বেরিয়ে আসে গুলির ঘটনার পেছনে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব। এরই মধ্যে ধরা পড়েছে চিহ্নিত সন্ত্রাসী রুবেল, শুটার বাপ্পি, ডিএক্স আলামিন সহ এই ঘটনায় জড়িত আরও কয়েকজন। উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি। আশুলিয়ার জামগড়া এলাকায় গেল 6 মাসে অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা অন্তত 6টি। পুলিশি অভিযানে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। দুইটা ছেলে আসলো, দুইটা মেশিন ছিল, আমি মোটরসাইকেল ছিলাম। আমার ওই স্যারটা যে উপর দিকে গাড়ি একটু স্লো করছে, এর ভিতরে আমি নামলাম, আমরা ধরবো, দেখার পরে গুলি করছে। আমি হচ্ছে অসুস্থ মানুষ, আমি বাসায় ঢুকতেছি, এই সময় গোলাগুলি হচ্ছে। আমার ধাক্কা দিয়ে পাড়ে দিচ্ছে, যদি আমার শরীরে লাগতো তখন কি হতো। স্থানীয়রা জানাচ্ছেন, ঝুট ব্যবসা, মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে আশুলিয়া হয়ে উঠছে অপরাধ প্রবণ। বিভিন্ন জায়গায় গোলাগুলি, চাঁদাবাজি, এটা আমরা দেখতে পাচ্ছি। এতে করে পোশাক শ্রমিকরা খুবই আতঙ্কের ভিতরে থাকে। তাদের আধিপত্য এবং মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়েই কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। এদেরকে নিয়ন্ত্রণ করা গেলে, আইনের আওতায় আনা গেলে আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। এ অবস্থায় পরিবহন সংকট সহ কিছু সীমাবদ্ধতা থাকলেও অপরাধ দমনে নানামুখী পদক্ষেপের দাবি করছে পুলিশ। চাঁদাবাজ বলেন বা যারা অস্ত্রের মহড়া প্রদর্শন করেন, তারা যখন আমরা সবাই একসাথে সমন্বিতভাবে কাজ করব, তারা নিঃসন্দেহে এলাকা থেকে এলাকা ছাড়া। স্থানীয় জনপ্রতিনিধির আশ্বাস, দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। আমাদের আন্তরিকতা আছে, আপনি অপেক্ষা করেন। আমি নিশ্চিত 2-3 মাসের মধ্যে দৃশ্যমান যে প্রশ্নটা আজকে করেছে, 3 মাস পরে এই প্রশ্ন প্রয়োজন হবে না। এর মধ্যে আমরা অনেক কাজ করে বলবো, সন্ত্রাসীদের আমরা গ্রেপ্তার করতে পারবো পুলিশের সহায়তা, বিশ্বাস করি। ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলে জীবনযাত্রা ও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার তাগিদ স্থানীয়দের। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফায় 142টি আসনের নির্বাচনে ভোট পড়েছে 92%-এরও বেশি। আর অধিকাংশ বুথ ফেরত জরিপে তৃণমূলের তুলনায় এগিয়ে বিজেপি। পর্যবেক্ষকরা প্রশ্ন তুলছেন, তাহলে রাজ্যটিতে কি প্রথমবারের মতো ফুটতে যাচ্ছে পদ্মফুল? অবশ্য চতুর্থবারের মতো নবান্নের দখল নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমন অঙ্কও একেবারে শেষ হয়ে যায়নি। এখন দেখার বিষয় 4 মে ফলাফলের দিন। বুধবার বিচ্ছিন্ন সব ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আগের দফার মতোই দ্বিতীয় দফায় ভোটারদের উপস্থিতি রীতিমতো চোখে পড়ার মতো। তবে ভোটযুদ্ধ শেষ হলেও রাজনৈতিক উত্তাপ যেন আরও বেড়েছে। সবার নজর বুথ ফেরত জরিপের দিকে। তবে বেশিরভাগ জরিপ দিচ্ছে পরিবর্তনের ইঙ্গিত। সমীক্ষার ফল সত্যি হলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি।
তবে প্রতিটি আসনেই রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এদিকে ভোটের পরপরই আত্মবিশ্বাসী বিজেপি। বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এরই মধ্যে রাজ্যে সরকার গঠনের আগাম ঘোষণা দিয়েছেন। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। নিজ দলের জয়ের কথা জানালো দলটির নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নাকি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসবে বিজেপি, তা জানা যাবে ভোট গণনা শেষে। আর সেজন্য অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। দ্বিতীয় নারী টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজে 1-0 পিছিয়ে আছে নিগার সুলতানা জ্যোতিরা। সিলেটে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। প্রথম টি-20তে 25 রানে হারলেও বাংলাদেশ নিজেদের শেষ 5 টি-20-র 4টিতেই জিতেছে। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শ্রীলঙ্কা। শেষ 5 ম্যাচে টানা 4 জয় নিয়ে মাঠে নামছে তারা। এর আগে জয় দিয়ে ওয়ানডে শুরু করেও সিরিজ হেরেছে টাইগ্রেসরা। এই ম্যাচে জয় দিয়ে ফেরা ছাড়া আর কোনো পথ নেই বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় ম্যাচে পরিবর্তন আনা হতে পারে তাই স্কোয়াডে। বিসিসিআইয়ের সাথে খুব শিগগিরই বরফ গলবে বিসিবির, মনে করেন সাকিব আল হাসান। চলতি বছর ভারত বাংলাদেশের সিরিজ হলে শেষ হতে পারে 2 বোর্ডের দূরত্ব, এমন মত তার। তবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা সরকারের বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন সাকিব। মুম্বাইয়ে ইইউ টি-20 বেলজিয়ামের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সব কথাই বলেন তিনি। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের বড় নাম। শুধু দেশেই না, দেশের বাইরেও তিনি ক্রিকেটের বড় তারকা। বাংলাদেশ ক্রিকেটে কবে ফিরতে পারবেন তা নিয়ে ধোঁয়াশার হয়নি কোনো সমাধান। তবে দেশের ক্রিকেটে না থেকেও যেন আছেন এই অলরাউন্ডার। টি-20 বিশ্বকাপের নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকার ভারত সফরের অনুমতি দেয়নি। এরপর বিসিসিআইয়ের সাথে আরও দূরত্ব বাড়ে বিসিবির। সে সাথে মুস্তাফিজের ইস্যু তো আছেই। তবে সাকিব মনে করছেন খুব দ্রুতই ঘুচবে এই দূরত্ব। আমার মনে হয় পরিস্থিতির উন্নতি হবে। সম্পর্ক ঠিক করার চেষ্টা করা উচিত। 1-2 সিরিজ হলেই কাজ হয়ে যাবে। আগস্ট বা সেপ্টেম্বরে একটি সিরিজ হওয়ার কথা শুনছি। সেটা হলে সব ঠিক হয়ে যাবে বলে আমার মনে হয়। এদিকে তামিম ইকবালের বিসিবির দায়িত্ব নেওয়াটা ইতিবাচকভাবে দেখছেন সাকিব আল হাসান। সভাপতি হিসেবে নিশ্চয়ই তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে। আশা করি তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে। শুধু তাই নয়, বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা সরকারের বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন সাকিব। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে কোণঠাসা ইরানকে এবার সরাসরি পরাজয় স্বীকারের আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তেহরানও ছেড়ে কথা বলছে না। ওয়াশিংটনকে দিয়েছে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি। এই পরিস্থিতির মাঝেই হঠাৎ দৃশ্যপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পরমাণু ইস্যুতে ট্রাম্পকে দিয়েছেন মধ্যস্থতার প্রস্তাব। তবে পুতিনকে আগে ইউক্রেন যুদ্ধ শেষ করার পাল্টা খোঁচা দিয়েছেন ট্রাম্প। পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ থাকবে। সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি তেল রপ্তানি করতে না পেরে চাপে রয়েছে তেহরান। তবে অবৈধ এই অবরোধ অব্যাহত থাকলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে এই উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়েছে। খোদ যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম পৌঁছেছে গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এরই মাঝে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে টেলিফোনে প্রায় 1.5 ঘন্টা কথা হয়। ওভাল অফিস থেকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। মধ্যপ্রাচ্যের অন্যান্য সীমান্তেও অব্যাহত রয়েছে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছে না। এছাড়া গাজা অভিমুখে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরও আটকে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অবরোধ আর পাল্টা হুমকিতে ক্রমশই জটিল হচ্ছে ওয়াশিংটন তেহরান সমীকরণ। এই অচল অবস্থা নিরসনে কূটনৈতিক তৎপরতা কতটুকু সফল হবে সেটাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি প্রবাসে বাংলা নতুন বছর বরণের খবর দিয়ে। বাঙালির প্রাণের উৎসব বাংলার নববর্ষকে ঘিরে রঙিন আয়োজনে মুখর হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গন। প্রবাসের মাটিতে বেজে উঠুক বাংলা নববর্ষের আনন্দধ্বনি, এই স্লোগানে ইউএসবি আয়োজন করে বাংলা নববর্ষ বরণ উৎসব।
বাংলা নববর্ষ উদযাপনে রাতভর আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি আমেরিকানরা, যেখানে ছিল দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল উপস্থাপন। মেলার অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ বাংলার চিরচেনা রিকশা, বিয়ের পালকি ও ছনের ঘরের প্রতিরূপ, যা দর্শনার্থীদের মনে জাগিয়ে তোলে নস্টালজিয়া। পাশাপাশি ছিল দেশীয় পোশাক ও খাবারের সমারোহ। পিঠা, ফুচকা থেকে শুরু করে নানা ঐতিহ্যবাহী খাবারে জমে ওঠে উৎসবের আমেজ। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষই অংশ নেন আনন্দে। এতদিন পরে মিশিগানে আমি ফুল বাংলাদেশি বৈশাখী ভাইবটা পাচ্ছি। সাংস্কৃতিক আয়োজন ছিল এ উৎসবের প্রাণ। মঞ্চে নাচ, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ফুটে ওঠে বাঙালির প্রাণচাঞ্চল্য। জনপ্রিয় শিল্পী বিন্দু কণা, পৃথা দেব ও সুজন সহ আরও অনেক শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। তাদের পরিবেশনা প্রবাসী থেকেও শেকড়ের সঙ্গে এক অটুট বন্ধনের বার্তা দেয়। This is Mayor Adam Al-Harbi. I'm excited to be here at this festival. A lot of folks. I didn't expect this many people, but it feels good. It's a good atmosphere. A lot of music, a lot of food. So excited to be here. আয়োজকরা জানান, এমন আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবটি শুধু বিনোদন নয়, বরং বাঙালিত্বকে ধারণ ও লালনের এক অনন্য প্রচেষ্টা হিসেবেও বিবেচিত হচ্ছে। ইউএসপি বৈশাখী উৎসব করার মূল কারণ হচ্ছে আমাদের আমেরিকাতে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, আমাদের বাংলা ভাষা, আমার ঐতিহ্যকে তুলে ধরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শারমিন তানিম, ঋতুশ্রী গুপ্ত ও সুমন কবির। ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।